আজ আমরা আরও কতগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে পড়ব। তো আজকে প্রথম যে গ্ল্যান্ডটা নিয়ে পড়ব সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড অ্যাকচুয়ালি আমাদের গলার কাছেতে থাকে এই গ্ল্যান্ডটা, এবং এটা অ্যাকচুয়ালি বলা হয় আমাদের বডির মধ্যে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কারণ সবথেকে বড় আকৃতির এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। অ্যাকচুয়ালি দেখো, আমাদের যেটা শ্বাসনালী, যেটা ট্রাকিয়া যেটাকে বলা হয়, সেই ট্রাকিয়ার মধ্যে অনেক কটা রিং লাইক স্ট্রাকচার আছে। দেখো এখানে সরু সরু সি আকৃতির, সি শেপড, সেখানে কার্টিলেজেনিয়াস রিং আছে। এবার কার্টিলেজ বা তরুণাস্থি নির্মিত সি শেপ রিং আছে, যেটা অ্যাকচুয়ালি ট্রাকিয়া বা শ্বাসনালী যেটা রয়েছে সেটাকে চারপাশ থেকে প্রোটেক্ট করে রাখে। এবার যাতে ওটা কোল্যাপস না করে যায়, কারণ ওটা যদি কোল্যাপস করে যায় তাহলে আমরা কিন্তু আর রেসপিরেশন, ব্রিদিং সেটা চালাতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি শ্বাসনালী সেটা চোকড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তাহলে সেটা অ্যাকচুয়ালি এয়ার পাসের ক্ষেত্রে একটু সমস্যা হবে। তো সেই জন্য ওখানে রিংগুলো থাকে। এবার অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ড যেটা থাকে, সেই থাইরয়েড গ্ল্যান্ডে দুটো লোব আছে, দুটো সাইডে দুটো লোব আছে, আর মাঝখানে একটা কানেকশান আছে। এই কানেকশান যেটা রয়েছে, এই কানেকশানটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইস্থেমাস। এবার এই ইস্থেমাস যেটা থাকে সেটা মোটামুটি সেকেন্ড থেকে ফোর্থ ট্রাকিয়াল রিং, এই জায়গাতে এটা মোটামুটি এক্সটেন্ড করে থাকে। আর অন্যদিকে দুটো সাইডের যে দুটো লোব রয়েছে, এই দুটো লোব মোটামুটি থাইরয়েড কার্টিলেজ থেকে স্টার্ট করে, থাইরয়েড কার্টিলেজ থেকে এটা তৈরি হয়, এবং এটা মোটামুটি এইথ যে ট্রাকিয়াল রিং সেখান অবধি এক্সটেন্ড করে। মানে এটা অ্যাকচুয়ালি থাইরয়েড কার্টিলেজ বলে এখানেতে একটা কার্টিলেজ আছে, যার ওপরেতেই এইটা অ্যাকচুয়ালি এই গ্ল্যান্ডটা থাকে। আর থাইরয়েড যে কার্টিলেজটা থাকে, এই কার্টিলেজটার মানে এইটার কি সাপোর্ট করে অ্যাকচুয়ালি ভয়েস বক্স, যেটা আমাদের কথা বলার যে অর্গ্যান, যে জিনিসটার থ্রু দিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলি, যেটাকে ভয়েস বক্স বলে বা ল্যারিংস বলা হয়, তো সেটাও থাইরয়েড কার্টিলেজকে বেস করেই থাকে। আর এটা থাইরয়েড কার্টিলেজের বাইরের দিকেতে থাকে, ওটা থাইরয়েড কার্টিলেজের অ্যাকচুয়ালি মানে ডরসাল সাইডে, মানে ভেতরের দিকটাতে থাকছে। এখানে এবার দেখো, এই থাইরয়েড কার্টিলেজের ভেন্ট্রাল সাইডে বা অঙ্কীয় দিকেতে যেটা রয়েছে সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা। তাহলে এটা মোটামুটি থাইরয়েড গ্ল্যান্ডটার পজিশানটা, এবং তার যদি ডাইমেনশন দেখা হয় তাহলে মোটামুটি দেখা যায় যে থাইরয়েড যে এক একটা গ্ল্যান্ড যেটা রয়েছে আর কি, তার মোটামুটি যেটা লেন্থ সেটা 5 সেন্টিমিটার হয়, আর এটা চওড়াতে মোটামুটি 2 সেন্টিমিটার, আর থিকনেসও মোটামুটি 2 সেন্টিমিটার মতো হয়। এটাই ডাইমেনশন মোটামুটি। আর অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ডের ওয়েট সেটা হচ্ছে 20 to 25 গ্রামস। তো অ্যাকচুয়ালি 20 থেকে 25 গ্রামের মতো থাইরয়েড গ্ল্যান্ডটার ওয়েট হয়। এবার থাইরয়েড গ্ল্যান্ডটাকে যদি ক্রস সেকশন করা হয়, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা ক্রস সেকশন করলে দেখব যে সেখানে যে সেলগুলো অ্যারেঞ্জড আছে, সেই সেলগুলো অ্যাকচুয়ালি এরকম একটা সার্কুলার ম্যানারে অ্যারেঞ্জ থাকে, এবং সার্কুলার ম্যানারে অ্যারেঞ্জ থেকে তারা ছোট ছোট একটা করে এরকম গোল গোল বলের মতো স্ট্রাকচার তৈরি করে। তো এই ছোট ছোট যে গোল গোল বলের মতো যে স্ট্রাকচার রয়েছে, এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ফলিকেল। এবং এই যে সেলগুলো যেগুলো এই ফলিকেলগুলো তৈরি করছে, সেই সেলগুলোকে অ্যাকচুয়ালি বলে সেটা হচ্ছে ফলিকিউলার সেল। তাহলে অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ডটাকে ক্রস সেকশন করলে সেখানকার সেলের অ্যারেঞ্জমেন্টগুলো বা কোষের যে বিন্যাসটা সেটা এরকম ফলিকেলের মতো থাকে, এবং ফলিকেলের যে সেলগুলো থাকে সেগুলোকে বলে ফলিকিউলার সেল। আর এই ফলিকেলের পাশাপাশি কিছু সেল ফ্রি অবস্থায় থাকছে, সেগুলোকে বলা হয় প্যারাফলিকিউলার সেল। এবার এমন কিন্তু নয় যে এই জায়গাটা এরকম ফাঁকা থাকে, এখানেতে বিভিন্ন অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স বা অ্যাকচুয়ালি ধাত্র যেটাকে বলা হয় সেরকম কিছু মেটেরিয়াল থাকে, মিউকাস জাতীয়, এবং তার সাথে সাথে কিছু ফাইবার্স, কিছু তন্তুর মতো স্ট্রাকচার থাকে, সেইগুলো দিয়ে এই মাঝখানের অংশটাকে ফিল আপ করা থাকে। আর সেলগুলো যেটা থাকে সেটা হচ্ছে দুটো অ্যারেঞ্জমেন্টে থাকে, একটা হচ্ছে ফলিকেল ফর্মে, সেই সেলগুলোকে বলে ফলিকিউলার সেল, আর যেগুলো সাইডে থাকে সেগুলোকে বলা হয় প্যারাফলিকিউলার সেল। অ্যাকচুয়ালি ফলিকিউলার সেল যেগুলো থাকে তারা দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রেট করে, যেটার নাম হচ্ছে থাইরক্সিন। এই থাইরক্সিন অ্যাকচুয়ালি যে হরমোনটা সেটাকে বলা হয় পারমিসিভ হরমোন, কারণ এই থাইরক্সিন অ্যাকচুয়ালি ব্লাডেতে মেশে এবং বডির প্রত্যেকটা সেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। এবং থাইরক্সিনের যেটা ফাংশন সেটা হচ্ছে বডির সেলগুলোর মধ্যে অক্সিজেন কনজামশনটাকে বাড়িয়ে দেয়, অক্সিজেন গ্রহণটাকে বাড়িয়ে দেয়। তাহলে যত অক্সিজেন অ্যাকচুয়ালি সেল
ভালো পাবে তত দেখা যায় যে সেই সেলগুলো অ্যাকচুয়ালি রেসপিরেশন চালানোর জন্য প্রচুর পরিমাণে এটিপি তৈরি করতে পারে, ফলে কোষ যেগুলো সেগুলো কিন্তু অনেক বেশি কার্যকারী হয়, অনেক বেশি এফেক্টিভ হয়। তার মানে কোনো একটা কোষকে অ্যাক্টিভ করার জন্য অ্যাকচুয়ালি স্টিমুলেশন যেটা দিচ্ছে সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন, যেটা অ্যাকচুয়ালি ফলিকিউলার সেল তারা সিক্রেট করছে। তো ওই হরমোনটা কি বলা হয় পারমিসিভ হরমোন, কারণ ওরা দেখো অ্যাকচুয়ালি অক্সিজেনের পারমিয়েবিলিটি প্রোভাইড করছে, এবং অক্সিজেনের পারমিয়েবিলিটি প্রোভাইড করার জন্য অক্সিজেনের গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি সেলগুলোর বিভিন্ন যে সমস্ত কাজ সেই কাজগুলো ওরা খুব ভালোভাবে করতে পারে, কারণ এটিপি সিনথেসিস রেটটা ওখানে বেড়ে যায়। আর প্যারাফলিকুলার যে সেলগুলো থাকে সেই প্যারাফলিকুলার সেলগুলো অ্যাকচুয়ালি থাইরোক্যালসিটোনিন বলে একটা হরমোন সিনথেসিস করে, যেটা অ্যাকচুয়ালি আমাদের বোন ফর্মেশন বা অস্থি তৈরির ক্ষেত্রে কাজে লাগে। তো অ্যাকচুয়ালি দেখো দুটো টাইপের সেল এখানে রয়েছে, একটা রয়েছে ফলিকিউলার সেল, একটা রয়েছে সেটা হচ্ছে প্যারাফলিকিউলার সেল। এবার যখনই আমরা থাইরক্সিনের কথা বললাম যেগুলো ফলিকিউলার সেল থেকে সিক্রেট হয়, সেই থাইরক্সিন অ্যাকচুয়ালি যেটা হয় সেটা মানে টাইরোসিন বলে একটা অ্যামিনো অ্যাসিড আছে, সেই টাইরোসিনের সাথে আয়োডিন সংযুক্ত হয়ে অ্যাকচুয়ালি থাইরক্সিন এটা তৈরি করে। এটা আমরা একটু বাদেই দেখো পড়বো। এই যে থাইরক্সিন যেটা রয়েছে সেই থাইরক্সিন হরমোনটা হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন, কারণ এটা শক্তি উৎপাদনে ক্যালোরি প্রোডাকশানে হেল্প করছে, সেই জন্য এটাকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। এবং দেখা যায় যে এটা সেকেন্ড যেটা অ্যাকচুয়ালি থাইরক্সিনের সেকেন্ড যে ফাংশন সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া ঘটায়, কজেস হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া মানে হচ্ছে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, কারণ অ্যাকচুয়ালি দেখবে যে শুধু অক্সিজেন সেলের মধ্যে সাপ্লাই করলে তো আর হবে না, তার সাথে সাথে ব্লাডের অক্সিজেন এই সুগার অ্যাভেলেবিলিটি বা গ্লুকোজ অ্যাভেলেবিলিটিটাও বাড়াতে হবে। তো সেই জন্য এই দ্বিতীয় যে কাজটা করে সেটা হচ্ছে যে রক্তের মধ্যেতে অ্যাকচুয়ালি গ্লুকোজের অ্যাভেলেবিলিটি বাড়ায়, এবং যার জন্য দেখো বিএমআর যেটাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট সেটাকেও এটা ইনক্রিজ করছে। অন্যদিকে দেখা যায় অ্যানাবলিক এফেক্ট, যেহেতু কার্বোহাইড্রেট ব্রেকডাউন করছে, তাহলে কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে সেখান থেকে বিভিন্ন বডি স্ট্রাকচার ফর্মেশনের জন্য তারা হেল্প করছে। সেই জন্য বডি স্ট্রাকচার তৈরি হয় বিভিন্ন প্রোটিন এবং ফ্যাট দিয়ে, তো সেই জন্য প্রোটিন এবং বিভিন্ন ফ্যাট সিনথেসিসের জন্য এরা হেল্প করে। আর যেটা করছে দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করছে, কারণ অটোমেটিক্যালি শক্তি যদি অনেক বেশি অ্যাভেলেবেল থাকে তাহলে মানুষের দেহের মধ্যে বা যে কোনো অ্যানিম্যালের বডির মধ্যে নর্মাল যে গ্রোথ সেটা মেনটেন্ড হয়। আর যেটা করে সেটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো সেলের কাজের জন্য দেখা যায় ক্যালসিয়াম এবং ফসফেট খুব দরকার লাগে। যেমন অ্যাকচুয়ালি মাসেল কন্ট্রাকশান যখন পেশি সংকোচন হয় তখন সেখানেতে ক্যালসিয়াম দরকার লাগে। যখন নার্ভ ইম্পালস একটা নার্ভ থেকে আরেকটা নার্ভেতে যায় তখন সেখানেতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দরকার লাগে, এবং ব্লাড ক্লটিংয়ের সময়ও ক্যালসিয়াম দরকার লাগে। সেই জন্য ব্লাড ক্যালসিয়াম লেভেল সবসময় কিন্তু সাফিসিয়েন্ট থাকতে হয়, এবং যদি ক্যালসিয়াম লেভেল ঠিকমতো না থাকে তাহলে এই ধরনের যে কাজগুলো যে ব্লাড ক্লটিং মাসেল কন্ট্রাকশান এগুলোতে সমস্যা হয়। সেই জন্য যে অ্যাকচুয়ালি কী করে এটা সবসময় ব্লাড ক্যালসিয়াম লেভেলকে বাড়ায়। এবার ক্যালসিয়াম লেভেলকে বাড়ানোর জন্য এরা প্রথম যেটা করে সেটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম নিয়ে আসে ব্লাডেতে। যদি ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে সাফিসিয়েন্ট ক্যালসিয়াম না পায় তাহলে কিডনিতে রিঅ্যাবজর্পশান বা পুনঃশোষণের মাধ্যমে অ্যাকচুয়ালি এক্সক্রিটরি প্রোডাক্ট থেকে বা রেচন বস্তু থেকে ক্যালসিয়ামকে ফিরিয়ে নিয়ে আসে ব্লাডে। আর যদি সেখান থেকেও সাফিসিয়েন্ট ক্যালসিয়াম না পায় তখন বাধ্য হয়ে বোনস বা হাড় থেকে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম নিয়ে এসে ব্লাডেতে মেশায়। তো এটা হচ্ছে এদের কাজ। এরপর যেটা হয় দেখো যেহেতু এটা এটিপি সিনথেসিসের জন্য হেল্প করছে তাহলে ন্যাচারালি দেখো এটা হার্ট মানে সার্কুলেটরি সিস্টেম, নার্ভ এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম যেখানেতে প্রচুর এটিপি দরকার লাগে সেই সমস্ত সিস্টেমগুলোকে অপারেট করার জন্য কাজ করে। এবার থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রেট হয় সেটা দুটো টাইপের হয়, একটাকে বলা হয় T3 হরমোন, একটাকে বলা হয় T4 হরমোন। অ্যাকচুয়ালি T4 হরমোন যেটা রয়েছে এই T4 হরমোনেরই নাম হচ্ছে সেটা হচ্ছে থাইরক্সিন। T3 হরমোন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাইআয়োডোথাইরোনিন, আর T4 বলতে বোঝানো হয় টেট্রাআয়োডোথাইরোনিন। এই দুটো হরমোনই অ্যাকচুয়ালি তৈরি হয় কোথায় সেটা হচ্ছে ফলিকিউলার সেল থেকে। এবার এই T3 আর T4 এর মধ্যে যদি কম্পেয়ার করা হয় দেখা যায় ব্লাডের মধ্যেতে অ্যাকচুয়ালি T4ই কিন্তু বেশি থাকে। অ্যাকচুয়ালি T4 যেটা তৈরি হয়
সেটা অনেক বেশি তৈরি হয়, আর T3 কম্পারেটিভলি অনেক কম তৈরি হয়। মানে দেখা যায় যে ব্লাডের মধ্যে প্রায় 80% যে মানে থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোন সিক্রিট হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি T4, আর 20% থাকে যেটা সেটা হচ্ছে T3। কিন্তু যদি ফাংশনাল অ্যাসপেক্টে দেখা যায় তাহলে T3 অ্যাকচুয়ালি T4 এর থেকে 4 গুণ বেশি অ্যাক্টিভ। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে তাহলে T3 তো বেশি অ্যাক্টিভ, তাহলে তো T3 বেশি থাকার কথা, কিন্তু T3 আছে মোটে 20%। অ্যাকচুয়ালি যেটা হয় যে নর্মাল আমাদের কাজ করার জন্য যে এটিপি দরকার হয় সেটা অল্প অল্প মাত্রায় দরকার হয়। এবার হঠাৎ করে প্রচুর এটিপি দরকার পড়ে যখন আমরা হঠাৎ করে ভয় পেয়ে যাই। কোনো কিছু ভয় পেলে দেখা যায় অ্যাট ওয়ান্স আমাদের হার্টবিট রেট প্রচুর বেড়ে যায়, রেসপিরেশন রেট প্রচুর বেড়ে যায়। তখন সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হঠাৎ করে প্রচুর শক্তির সাপ্লাইয়ের জন্য যেটা দরকার লাগে সেটা হচ্ছে T3। কিন্তু নর্মাল যখন আমরা কাজ করি সেটা অ্যাকচুয়ালি কাজটা পুরোটাই অপারেট করে যেটা সেটা হচ্ছে T4। এবার ন্যাচারালি দেখো যে হঠাৎ করে ভয় পাওয়া বা হঠাৎ করে খুব জোর দৌড়াতে হওয়া এই ব্যাপারগুলো যেহেতু খুব রেয়ার হয় আমাদের, তো সেই কারণে দেখা যায় যে T3 যেটা সেটা কিন্তু খুব কম পরিমাণে দেহের মধ্যে থাকে। ম্যাক্সিমামই থাকে যেটা সেটা হচ্ছে T4, যদিও অধিক কার্যকারী মোর অ্যাক্টিভ যেটা সেটা হচ্ছে T3। এবার দেখো অ্যাকচুয়ালি টাইরোসিন যে অ্যামিনো অ্যাসিডটা রয়েছে, এই টাইরোসিনেতে যদি দেখা যায় 4টে আয়োডিন যোগ হয়, ঠিক আছে, এই যে টাইরোসিন কম্পোনেন্টটা রয়েছে এর সাথে যদি দেখো 4টে আয়োডিন যোগ হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে T4। আর যদি সেখানে 3টে আয়োডিন যুক্ত থাকে তখন এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। এটা হচ্ছে T3, এটা হচ্ছে T4। এটা অ্যাকচুয়ালি তৈরি হয় টাইরোসিন থেকে। এবার টাইরোসিন থেকে শুধুমাত্র জাস্ট আয়োডিনের অ্যাটাচমেন্ট নয়, কারণ দেখেই বুঝতে পারছো এখানে আর একটা এক্সট্রা বেনজিন রিং এখানে কিন্তু অ্যাড হচ্ছে। তো সেই জন্য এটা অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে দেখো 4টে যেহেতু আয়োডিন আছে তাহলে সেই জন্য এটাকে বলছে টেট্রা আয়োডোথাইরোনিন, আর এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি T3, এটা হচ্ছে T4। এই T3 হচ্ছে মোর অ্যাক্টিভ, T3 কিন্তু বেশি সক্রিয়, কিন্তু ব্লাডের মধ্যে 80% থাকে হচ্ছে T4 আর 20% থাকে যেটা সেটা হচ্ছে T3। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে থাইরক্সিন প্রোডাকশনের জন্য অ্যাকচুয়ালি, কারণ থাইরক্সিন অবভিয়াসলি খুব ইম্পর্ট্যান্ট একটা হরমোন, কারণ ওটা এনার্জি সাপ্লাই করে, কিন্তু এটা তৈরির জন্য আয়োডিন কিন্তু মাস্ট। আয়োডিন না থাকলে এটা কিন্তু ঠিকমতো কাজ করতে পারবে না। এবার দেখো একটা কনসেপ্ট বলা হয় সেটা হচ্ছে নিওটিনি আর পিডোজেনেসিস, দুটো কথা বলা হয় যেটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কি হয় দেখবে যে ব্যাঙের ক্ষেত্রে যে টোড যেটা হয়, টোডের ক্ষেত্রে যেটা হয় দেখবে যে এরা অ্যাকচুয়ালি মানে জলের মধ্যে ডিমটা পারে, ডিম পাড়ার পর ডিম থেকে দেখবে সেখান থেকে সবার প্রথম সেখান থেকে ট্যাডপোল তৈরি হয়। এবার ট্যাডপোলটা পরবর্তী স্টেজেতে আস্তে আস্তে মডিফাই হয় এবং ম্যাচিওর টোড যেটা, ঠিক আছে, বা ম্যাচিওর ফ্রগ যেটা ব্যাঙ যেটা সেটাতে এরা কনভার্ট হয়। এবার এই যে কনভার্সনটা হতে যাচ্ছে, এই কনভার্সনটা হবার সময় দেখা যায় এদের বডি স্ট্রাকচারের মধ্যে একটা কিন্তু ড্রাস্টিক চেঞ্জ হয়, একটা ব্যাপক চেঞ্জ হয়। কারণ প্রথম দিকে দেখো এদের স্ট্রাকচারটা হচ্ছে মাছের মতো, কিন্তু আস্তে আস্তে এরা কিন্তু পুরোপুরি দেখো চেঞ্জ হয়ে যেটা চলে আসে সেটা হচ্ছে টেরিস্ট্রিয়াল, ডাঙায় থাকার মতো তাদের অ্যাডাপ্টেশন তৈরি হয়। তাহলে এদের লাইফ সাইকেলে দেখো প্রথম দিকটা এরা হচ্ছে অ্যাকোয়াটিক নেচারের, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এরা টেরিস্ট্রিয়াল হয়ে যায়। তাহলে যেহেতু এদের বডির মধ্যে একটা চেঞ্জ আসছে তো সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় মেটামরফোসিস। এবার এই মেটামরফোসিস হয়ে তারা যেহেতু অ্যাডভান্স রূপ পাচ্ছে সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে প্রোগ্রেসিভ মেটামরফোসিস। এবার এই মেটামরফোসিস যখন হতে যায় বা এই পরিবর্তন যখন হতে যায় তখন কিন্তু এদের প্রচুর শক্তি দরকার লাগে। কারণ দেখো যখন এরা মাছের মতো রয়েছে, জলের মধ্যে রয়েছে, তখন এদের গিলস থাকে, ফুলকা থাকে, কিন্তু যখন ম্যাচিওর কন্ডিশনে থাকে তখন এদের লাংস ডেভেলপ হয়। অন্যদিকে দেখো এদের এক জায়গা থেকে অন্য জায়গায় সাঁতার কাটার জন্য ফিনস থাকে, তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি পাখনার মতো কিছু গঠন এদের বডির এক্সটেনশন থাকে, যেগুলো পরে নষ্ট হয়ে গিয়ে সেগুলো সব দেখো অ্যাকচুয়ালি লেগ পা তৈরি করে। অন্যদিকে দেখো অ্যাকচুয়ালি ডিরেকশান চেঞ্জ করার জন্য এদের জলের মধ্যেতে লেজ থাকে, কিন্তু ম্যাচিওর অবস্থায় যাওয়ার পরে এদের কিন্তু আর লেজ বলে কোনো স্ট্রাকচার থাকে না।
আর এরা যখন অ্যাকোয়াটিক হয় তখন এরা কিন্তু হার্বিভোর হয়, শাকাশী প্রাণী হয়। কিন্তু যখন এরা অ্যাকচুয়ালি ডাঙায় উঠে আসে তখন কিন্তু এরা কার্নিভোর হয়ে যায়, মাংসাশী প্রাণী হয়। তো সেই জন্য ডাইজেস্টিভ ট্র্যাক্টেরও অনেক কিন্তু চেঞ্জ আসে, কারণ যারা হার্বিভোর হয় তাদের স্মল ইন্টেস্টাইনটা অনেকটা লম্বা হয়, কিন্তু যারা কার্নিভোর হয় তাদের স্মল ইন্টেস্টাইন অতটা লম্বা হয় না, কিন্তু স্টম্যাকটা ওয়েল ডেভেলপড হয়, পাকস্থলীটা খুব উন্নত গঠনযুক্ত হয়। তাহলে স্বাভাবিকভাবেই দেখা যায় যে এই চেঞ্জেসগুলো আনার জন্য প্রচুর পরিমাণে সেখানে কিন্তু থাইরক্সিন হরমোন দরকার লাগে। তো সেই জন্যই বলা হয় যে এই ট্যাডপোল বা ব্যাঙাচি স্টেজেতে যদি কোনো ব্যাঙকে অ্যাকচুয়ালি মানে ব্যাঙের বডি থেকে থাইরয়েড গ্ল্যান্ডটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সে কিন্তু ব্যাঙাচি স্টেজেতেই থেকে যাবে, সে কিন্তু কোনোদিনও ব্যাঙেতে বা অ্যাকচুয়ালি টোডেতে কনভার্ট হতে পারবে না। তো এই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে মেটামরফোসিস। এবং এই মেটামরফোসিসের জন্য দেখো থাইরক্সিন হরমোন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো এমন হয় যে যেখানেতে ব্যাঙ অ্যাকচুয়ালি ডিম পেড়েছে, সেই ডিম পাড়েছে যে জলটায়, সেই জলটার হয়তো দেখা গেল যে সেখানেতে আয়োডিনের ডেফিসিয়েন্সি আছে। তাহলে যদি এই জলটার মধ্যে আয়োডিনের ডেফিসিয়েন্সি থাকে তাহলে থাইরক্সিন সাফিসিয়েন্ট পরিমাণে তৈরি হবে না। তাহলে দেখা যাবে যে এমন হবে যে ধরো আমি বললাম যে অ্যাকচুয়ালি ব্যাঙের ক্ষেত্রে এই জলটাতে ওদের লাইফ সাইকেলের হয়তো আমি সাপোজ বললাম যে 15 দিন এরা এই ট্যাডপোল স্টেজেতে থাকে, তারপর তারা ম্যাচুরিটিতে যায়। এবার দেখা যাবে যে আয়োডিন যেহেতু ডেফিসিয়েন্সি রয়েছে, তাহলে কী হবে 15 দিনের পরেও 15 দিন পরেও দেখা যাচ্ছে যে সাফিসিয়েন্ট পরিমাণ দেহের মধ্যে এটিপি তৈরি হচ্ছে না। ওরা কিন্তু পুরোপুরি মেটামরফোসিস কমপ্লিট করে যে অ্যাকচুয়ালি ম্যাচিওর টোড কনভার্ট হবে তার জন্য সাফিসিয়েন্ট এটিপিই নেই। তাহলে তখন দেখা যায় তারা কিন্তু এই রকম স্টেজেতেই আলটিমেটলি থেকে যায়। এবং এই রকম স্টেজেতে থেকে যাওয়ার জন্য এই যে দেখো এরকম টাইপের স্ট্রাকচারটা, এরকম স্টেজেতে তারা কিন্তু থেকে গেল। এবং এই স্টেজেতে থেকে গিয়ে দেখা যাচ্ছে এদের গোনাডাল ম্যাচুরিটি, কারণ 15 দিন বাদে দেখা যাবে আস্তে আস্তে এদের কিন্তু টেস্টিস ওভারি ডেভেলপমেন্ট হতে শুরু করে। তাহলে এরা কিন্তু জলে থাকা অবস্থাতেই, এই অবস্থাতেই তারা যখন জলেতে রয়েছে এই স্টেজটাতেই অ্যাকচুয়ালি তাদের গোনাডাল ম্যাচুরিটি চলে আসে এবং টেস্টিস ওভারি তৈরি হয়ে গিয়ে তারা কিন্তু প্রজনন ক্ষমতা বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মানে রিপ্রোডাকশান ক্যাপাসিটি এদের মধ্যে চলে আসে। এবং এইভাবেই তারা কিন্তু গোটা লাইফ সাইকেলের ম্যাক্সিমাম টাইমটাতেই থেকে যায় এবং পরবর্তী দশাতে এরা যেতেও পারে নাও যেতে পারে। তো এই অবস্থায় যেটা হয় সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় নিওটিনি, অর্থাৎ যে জলটাতে এই অ্যাম্ফিবিয়ান্সরা রয়েছে, যে জলটাতে উভচর প্রাণীগুলো রয়েছে, সেখানে যদি আয়োডিনের অভাব হয় তাহলে এরা ম্যাচিওর স্টেজে যেতেই পারে না এবং তাদের লার্ভাল অবস্থাতেই মানে লার্ভাল স্টেজেতেই এদের যেটা হয় সেটা হচ্ছে গোনাডাল ম্যাচুরিটি হয়ে যায়, অর্থাৎ সেখানে স্পার্ম ওভাম তার বডির মধ্যে তৈরি হতে স্টার্ট হয়ে যায়। তো এই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে নিওটিনি। আর অন্যদিকে পিডোজেনেসিস হচ্ছে পুরো তার বিপরীত ঘটনা। দেখা যায় যে এমন যদি কোনো সময় সিচুয়েশান হয় যে জলটাতে অ্যাকচুয়ালি ওরা রয়েছে সেই জলটার মধ্যে আয়োডিনের পার্সেন্টেজ প্রচণ্ড বেশি, মানে নর্মাল পার্সেন্টেজের থেকে আয়োডিনের পার্সেন্ট, তখন দেখা যায় যে এদের আবার ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। ডেভেলপমেন্ট বডি স্ট্রাকচারে খুব তাড়াতাড়ি হওয়ার জন্য যেটা দেখতে পাওয়া যায় যে অ্যাকচুয়ালি এদের গোনাডাল ম্যাচুরিটি হওয়ার কথা যেটা, সেটা হচ্ছে তবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে 15 দিনের আগেই হয়তো 10-12 দিনের মাথায়, মানে তখনও তারা পুরোপুরি মেটামরফোসিস হয়ে ব্যাঙে কনভার্ট হয়নি, তার আগেই কিন্তু অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে হয়তো 10 দিন বা 12 দিনের মাথাতে গোনাডাল হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো তখনও কিন্তু যেটা হয় সেটা হচ্ছে লার্ভাল স্টেজেতেই ওদের স্পার্ম এবং ওভা তৈরি হওয়া শুরু হয়ে যায়। তো সেই স্টেজটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা ঘটনা মানে দুটো ঘটনাতেই যেটা হয় সেটা হচ্ছে লার্ভাল অবস্থাতেই দেখো তাদের যেটা হয় সেটা হচ্ছে গোনাড ম্যাচিওর হয়ে যায়, অর্থাৎ টেস্টিস ওভারি তাদের অ্যাক্টিভ হয়ে যায় এবং স্পার্ম ওভা তৈরি করতে শুরু করে দেয়। কিন্তু দুটোর ক্ষেত্র আলাদা। একজনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে নর্মাল টাইম স্প্যানের পর অর্থাৎ 15 দিনের পরেও সে ম্যাচিওর হতে পারেনি, কারণ অ্যাকচুয়ালি কী হয়েছে যে তার দেহের মধ্যে সাফিসিয়েন্ট আয়োডিন ঢুকছে না। তাহলে সেই জন্য 15 দিন বাদেও সে ট্যাডটি চলে এসছে। তো সেটা হচ্ছে নিওটিনি। আর একটা ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে সে 15 দিন অবধি যেতেই হয়নি, তার আগেই দেখা যাচ্ছে গোনাডাল ম্যাচুরিটি চলে আসছে, তখনও লার্ভাল স্টেজেতে সে কিন্তু ক্ষমতা লাভ করে।
এবং তার কিন্তু গোনাডাল ম্যাচুরিটি চলে আসছে এবং অ্যাকচুয়ালি তার বডির মধ্যে স্পার্ম ওভাম তৈরি হওয়া স্টার্ট হয়ে যায়। তো সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলছে সেটা হচ্ছে পিডোজেনেসিস। তাহলে এই দুটো ঘটনা যেটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানেও দেখো যে এই ওপরের যে ছবিটা ছিল সেই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সোলোভারের ক্ষেত্রে, লার্ভারের ক্ষেত্রে অনেক সময় কিন্তু এই ছবিটা এই অ্যাক্সোলোটোর লার্ভার ক্ষেত্রে কিন্তু প্রায় দেখতে পিডোজেনেসিস এরাও অ্যাকচুয়ালি টোডের মতোই একটা অ্যাম্ফিবিয়া। আমাদের এখানেতে দেখতে পাওয়া যায় না, এটা মানে অ্যাকচুয়ালি ট্রপিক্যাল রিজিয়ন বা নিরক্ষীয় অঞ্চল যেটা বলা হয় সেই অঞ্চলেতে এটা দেখতে পাওয়া যায়। তো সেখানেতে এরপর যেটা চলে আসছি, দেখো যে ফলিকিউলার সেলগুলো থেকে থাইরক্সিন হরমোন সিক্রেট হয়, আর প্যারাফলিকিউলার সেল থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন একটা হরমোন তৈরি হয়, যেটাকে শর্টে বলা হয় টিসিটি। এই হরমোনটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে বোন ফর্মেশনে কাজ করে, মানে T4 হরমোনের অ্যান্টাগনিস্টিক হরমোন। T4 হরমোন যেটা করে সেটা হচ্ছে প্রয়োজন হলে বোনস থেকে অ্যাকচুয়ালি ক্যালসিয়ামগুলোকে মেশায়, সেটা হচ্ছে রক্তে। আর এরা যেটা করে যে যখনই আমরা খাবার তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি ব্লাড থেকে ক্যালসিয়ামগুলোকে নিয়ে আস্তে আস্তে হাড়ের মধ্যেতে ডিপোজিট করে, যার জন্য আমাদের বোন স্ট্রাকচার তৈরি হয়। এবং অ্যাকচুয়ালি বোন যে হরমোনটা কাজ করে তার নাম হচ্ছে থাইরোক্যালসিটোনিন। এবং এটা অ্যাকচুয়ালি কি হয় যে থাইরয়েড গ্ল্যান্ডের ওই প্যারাফলিকিউলার সেল যেগুলো থাকে তার সেখানেতেই অ্যাকচুয়ালি সি সেল বলে একটা টাইপ আছে। তো সেই যেহেতু ক্যালসিটোনিন সিক্রেট করছে সেই জন্য ক্যালসিটোনিন সিক্রেটিং সেল, সেই জন্যই ওটাকে সি সেল বলে। তো সেখান থেকে 32 অ্যামিনো অ্যাসিডের মানে একটা প্রোটিন তৈরি অ্যামিনো অ্যাসিড দিয়ে, যেখানে একটা চেনের মতো স্ট্রাকচার তৈরি করে, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি থাইরোক্যালসিটোনিন হরমোন। তো থাইরোক্যালসিটোনিন যে হরমোনটা সেটা অ্যাকচুয়ালি বোন ফর্মেশনের জন্য বা অস্থি তৈরির জন্য এই হরমোনটা যেটা রয়েছে দেখো সেটা থাইরয়েড গ্ল্যান্ডে রয়েছে। এবার থাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে আমাদের দেখা যায় চারটে ছোট ছোট গ্ল্যান্ড আছে। থাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে তার ঠিক উল্টো দিকেতে দেখা যায় চারটে ছোট্ট গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে এক্স্যাক্টলি যেটা মানে থাইরক্সিন যে কাজটা করে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তার ঠিক বিপরীত কাজ করে। এক্ষুনি আমরা পড়বো, দেখো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রেট হয় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্যারাথরমোন। অ্যাকচুয়ালি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হওয়া হরমোন যেটাকে শর্টে বলা হয় প্যারাথরমোন। এবং সবার প্রথম কলিপ বলে একজন সায়েন্টিস্ট এটা ডিসকভার করেন, তো তার নাম অনুযায়ী এটাকে বলা হয় কলিপস হরমোন। এবার এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেগুলো রয়েছে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো কিন্তু আকারে খুব ছোট হয় এবং মোটামুটি দেখা যায় যে 6 মিলিমিটার, 3 মিলিমিটার, 2 মিলিমিটার, মানে খুবই কম ডাইমেনশন যেটা থাকে, এবং ওয়েটও মোটামুটি একটা দেখানো হয়েছে, ওয়েটও খুব বেশি হয় না। এবার অ্যাকচুয়ালি এদের মধ্যেতে দুটো টাইপের সেল থাকে, একটাকে বলা হয় সেটা হচ্ছে চিপ সেল। যেটা হয় সেটা হচ্ছে চিপ সেল। এদের মধ্যে কিছু সেল থাকে যেগুলোকে বলছে চিপ সেল। চিপ সেলগুলো যেটা করে সেটা হচ্ছে গ্লাইকোজেন স্টোর করে, ওর মধ্যেতে গ্লাইকোজেন স্টোর থাকে। আর সেকেন্ড থাকে সেটা হচ্ছে কিছু সেল যেগুলোকে বলা হয় ইওসিনোফিল সেল। এই ইওসিনোফিল সেলগুলোই মেনলি প্যারাথরমোন সেটা সিক্রেট করে। এবং এখানে ইওসিনোফিল যে সেলগুলো থাকে তারা যেটা করে সেটা হচ্ছে স্টিমুলেট অস্টিওক্লাস্ট। এটা যেটা করে সেটা হচ্ছে বোন কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাড ক্যালসিয়াম লেভেলকে মেনটেন করা। অ্যাকচুয়ালি কি হয়, T4 তারাও ব্লাড ক্যালসিয়াম লেভেলকে মেনটেন করে, কিন্তু মানে হাড়ের যে প্রবেশ তারা কিন্তু খুব কম করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হাড় থেকে রক্তের মধ্যে ক্যালসিয়াম মেশানোর কাজটা যেটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইওসিনোফিল সেল থেকে যে প্যারাথরমোন সেটা। তাহলে অস্টিওক্লাস্টকে উদ্দীপিত করে এবং তাকে স্টিমুলেট করে ব্লাডের মধ্যেতে ক্যালসিয়ামকে মেশায়। সেকেন্ড হচ্ছে যেহেতু দেখো হাড় নষ্ট করছে বা বোনটাকে
বোন থেকে ক্যালসিয়াম অর্থাৎ হাড় নষ্ট করতে এটা কাজ করে। দেখবে বয়সকালে এই জিনিসটাই হয় যে বয়সকালেতে ক্যালসিয়াম জাতীয় খাবার কম খাওয়া হলে ব্লাড ক্যালসিয়াম লেভেল নেমে যাওয়ার জন্য যেটা হয় যে কিন্তু মানুষটার তো স্নায়ুতন্ত্রেও দেখো কাজ করছে, তার মাসেল কাজ করছে, তো সেই জন্য ক্যালসিয়াম দরকার লাগে। তো বাধ্য হয়ে যখন দেখা যায় ক্যালসিয়াম বয়স্ককালে সেই জন্য সব থেকে বেশি হয় যেটা হচ্ছে অস্টিওপোরোসিস হয়ে যায়, দেখবে হাড়গুলো ক্ষয়ে যায়। তো তার একটা কারণ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই হরমোনটা, কারণ এই হরমোনটা অ্যাকচুয়ালি হাড়গুলো সহায়তা করে কারণ ব্লাড ক্যালসিয়াম লেভেলকে বাড়ায়, কারণ ক্যালসিয়াম ব্লাডের মধ্যে থাকা অবশ্যই দরকার। তো সেই জন্য দেখো থার্ড পয়েন্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ, ব্লাড ক্যালসিয়াম লেভেলকে বাড়াচ্ছে। সেট লেভেল যেটা সেটা অ্যাকচুয়ালি কমিয়ে দেয়। যে ফসফেট লেভেল সেটা কিন্তু হয় না, কারণ যখনই সেলের ভেতর বিভিন্ন কাজ হবে, এটিপি তৈরি হবে, তাহলে ব্লাড থেকে ফসফেটগুলোকে আবার তারা তুলে নেবে, তো অনে যায়। অন্যদিকে কিডনি, কারণ এরা কিছু পরিমাণ ব্লাড ক্যালসিয়াম লেভেলকে বাড়ানোর জন্য কিছু পরিমাণ কিডনির ওপরে কাজ করে ক্যালসিয়ামকে রিঅ্যাবজর্ব করার চেষ্টা করে এবং স্মল ইন্টেস্টাইনটাকে শোষণ করার চেষ্টা করে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে অ্যাকচুয়ালি বাড়ায়। আর ক্যালসিট্রিয়ল বলে একটা হরমোন সিনথেসিস করে, ক্যালসিট্রিয়ল হরমোন যেটা সেটা অ্যাকচুয়ালি তৈরি হয় কিডনি থেকে, তো বা উদ্দীপনা দেয়। এই ক্যালসিট্রিয়ল যে হরমোনটা রয়েছে, এই ক্যালসিট্রিয়ল হরমোন অ্যাকচুয়ালি হচ্ছে ভিটামিন ডি এর প্রিকারসার, মানে এর থেকে ভিটামিন ডি যেটা সেটা সংশ্লেষ হয়, সেটা তৈরি হয়। তাহলে এগুলো সমস্তই হচ্ছে সেটা হচ্ছে প্যারাথরমোন যে জিনিসটা বলছি তার ফাংশন। পরের যে গ্ল্যান্ডটা চলে আসছে দেখো সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। কিডনিকে অ্যাকচুয়ালি বলা হয় রেনাল, কিডনির সাথে রিলেটেড সব জিনিসকে। তো যেহেতু এটা কিডনির ওপরে থাকে সেই জন্য এটাকে বলা হয় সুপার রেনাল গ্ল্যান্ড। এবার পিটুইটারির পস্টেরিয়ার পিটুইটারি যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি ব্রেন থেকে তৈরি হয়, মানে সেটা অ্যাকচুয়ালি সেটা বডির মধ্যেতে একটোডা সামনের যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি আর মিডিল পিটুইটারি সেটা অ্যাকচুয়ালি তৈরি হয় সেটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে, পরিপাক নালী থেকে তৈরি হয়, সেটা অ্যাকচুয়ালি সৃষ্টি হচ্ছে। তাহলে সেই কারণে ওই গ্ল্যান্ডটারও নাম ছিল সেটা হচ্ছে ডুয়েল অরিজিন গ্ল্যান্ড। ঠিক সেরকম অ্যাড্রেনাল যে গ্ল্যান্ডটা, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সেন্টার যে পোর্শনটা, সাইডের যে পোর্শনটা থাকে এটা অ্যাকচুয়ালি তৈরি হয় মেসোডার্ম থেকে। তো সেই কারণেই এই গ্ল্যান্ডটাকেও অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ডুয়েল অরিজিন গ্ল্যান্ড। এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা কিন্তু নার্ভ দিয়ে তৈরি হয়, এবং এটা নার্ভ দিয়ে তৈরি হওয়ার জন্য এখান থেকেও যে অ্যাকচুয়ালি হরমোনগুলো সিক্রেট হয় সেই হরমোনগুলোকে বলা হয় নিউরো হরমোন। এবং এখান থেকে যে হরমোনগুলো সিক্রেট নার্ভকে স্টিমুলেট করার জন্য কাজ করে। এরপরে আমরা পড়বো যে কী কী হরমোন সেখান থেকে সিনথেসিস হয়, সেখানে আমরা দেখব। এবার অ্যাড্রেনাল যদি অ্যাকচুয়ালি ক্রস সেকশন করা হয় তার দেখো দুটো পোর্শন রয়েছে, একটা হচ্ছে বাইরের দিকের পোর্শন যেটাকে বলা হয় অ্যাড্রেনাল কর্টেক্স, আর ভেতরের দিকের একটা পোর্শন রয়েছে যেটাকে অ্যাকচুয়ালি বলছে অ্যাড্রেনাল মেডালা। এবার অ্যাড্রেনাল কর্টেক্সটা তৈরি হয় মেসোডার্ম থেকে, অ্যাড্রেনাল মেডালাটা তৈরি হয় একটোডার্ম থেকে। এবার অ্যাকচুয়ালি এসিটিএইচ বলে একটা হরমোনের কথা দেখবে পিটুইটারিতে পড়েছিলে। এসিটিএইচ হরমোনটা যেটা করে সেটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স যে রিজিয়ানটা, এই বাইরের যে রিজিয়ানটা, এইটাকে স্টিমুলেট করে এবং এখান থেকে হরমোন সিনথেসিসের জন্য এটা কাজ করে। এবার মোটামুটি যেটা দেখতে পাওয়া যায় যে এই অ্যাড্রেনাল যে গ্ল্যান্ডটা রয়েছে এর ডাইমেনশন সেটা হচ্ছে 50, 40 আর 10 মিলিমিটার, আর এর মোটামুটি ওয়েট যেটা হয় সেটা হচ্ছে 5 to 9 গ্রামস, মানে এর যেটা অ্যাকচুয়ালি ওয়েট হয়। এবার এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক কিডনির ওপরেতে এইরকমভাবে এই গ্ল্যান্ডটা থাকছে। এই বাইরে থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, এটাকে ক্রস সেকশন করলে ভেতরে আমরা অ্যাড্রেনাল মেডালা যেটা সেটা দেখতে পাবো।
এবার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিনথেসিস হয় সেটাকে যদি আমরা একটু স্টাডি করতে চাই, তাহলে দেখো অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে যদি ক্রস সেকশন করি তাহলে বাইরের পোর্শনটা হচ্ছে যেটা কটেক্স, সেন্টারটা হচ্ছে মেডালা। এবার দেখো এই বাইরের যে রিজিয়ানটা রয়েছে, এই বাইরের রিজিয়ানটা হচ্ছে কটেক্স, একদম এইখানটা থেকে এই ক্যাপসিউল যেটা রয়েছে সেখান থেকে শুরু করে এই জোনা রেটিকুলারিস এইখানটা অবধি হচ্ছে যেটা, সেটা হচ্ছে কটেক্স। আর এই ভেতরের অংশটা যেটা, সেটা হচ্ছে মেডালা, কারণ মেডালা পোর্শনটা অনেকটাই ছোট দেখছো। এবার অ্যাড্রেনাল কর্টেক্সের একদম বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ক্যাপসিউল। এইটা হচ্ছে জাস্ট একটা আউটার কভারিং, একটা আউটার কোটিং। এটা জাস্ট কী করে, এই গ্ল্যান্ডটাকে বাইরে থেকে প্রোটেক্ট করছে। কিন্তু এর নিচেতে দেখো তিনটে সেল লেয়ার আছে। তিনটে যে সেল লেয়ার রয়েছে, একটার নাম হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, তারপর হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা, আর তারপর হচ্ছে জোনা রেটিকুলারিস। এর মধ্যে দেখো জোনা ফ্যাসিকুলাটা যে লেয়ারটা রয়েছে সেটাই কিন্তু সব থেকে চওড়া। অ্যাকচুয়ালি এসিটিএইচ হরমোনটা এই তিনটে রিজিয়ানকে স্টিমুলেট করে। একটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলারিস, তিনটে লেয়ার এখানেতে রয়েছে। আর অ্যাকচুয়ালি সেন্টার যে পজিশান যেটা রয়েছে সেখানেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেডালা যে রিজিয়ানটাকে, বা অনেক সময় মেডুলাও বলা হয়। তো এই মেডালা রিজিয়ানটা যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্টারে, তাহলে কটেক্স, আর এটা রয়েছে যেটা, সেটা হচ্ছে মেডালা। দেখবে কিডনির ক্রস সেকশানেও এরকম দুটো অংশই থাকে, একটা কটেক্স একটা মেডালা, ঠিক ওরকমই স্ট্রাকচারাল একটা সিমিলারিটি আছে যে কটেক্স আর মেডালা। এবার বাইরের অংশটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, আর ভেতরের অংশটাকে বলছে অ্যাড্রেনাল মেডালা। এবার একটুখানি গ্ল্যান্ডের সিক্রিশনগুলো একটু দেখো। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দেখো বাইরের রিজিয়ানটা হচ্ছে কর্টেক্স, এই সেন্টারে যেটা ব্লু কালার সেইটা হচ্ছে অ্যাড্রেনাল মেডালা। তাহলে বাইরেটা অ্যাড্রেনাল কর্টেক্স হলে তাহলে প্রথম বাইরের অংশটা এইটার নাম হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, এরপর হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা, আর এর ভেতরে যেটা সেটা হচ্ছে জোনা রেটিকুলারিস, আর একদম ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাড্রেনাল মেডালা। এইবার যদি হিসেব করা হয় তো দেখা যায় 80% যেটা মানে গোটা গ্ল্যান্ডটার 80% হচ্ছে অ্যাকচুয়ালি কর্টেক্স, আর 20% যেটা সেটা হচ্ছে যেটা মেডালা, সেই মেডালা পোর্শনটা। এবার অ্যাকচুয়ালি এসিটিএইচ হরমোনটা এসে কাজ করে অ্যাড্রেনাল কর্টেক্সে। অ্যাড্রেনাল কর্টেক্সের দেখো তিনটে এখানেতে অ্যাকচুয়ালি অংশ রয়েছে, এবং তিনটে যে অংশ রয়েছে সেখান থেকে মোটামুটি কীরকম পার্সেন্টেজে হরমোন সিক্রেট হয় সেটা এখানে দেখো দেয়া হয়েছে। এবার সবার প্রথম আসছে যেটা, সেটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। এখান থেকে যে হরমোন সিক্রেট হয় সেটার নাম হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। এবার দেখো নামটা ভাঙলি একটু সুবিধা হবে। প্রথম হচ্ছে মিনারেলস মানে খনিজ, কর্টিকো মানে হচ্ছে কর্টেক্স রিজিয়ান থেকে তৈরি হয়, আর অয়েড মানে হচ্ছে স্টেরয়েড বা ফ্যাট অরিজিন হরমোন। তার মানে অ্যাকচুয়ালি জোনা গ্লোমেরুলোসা থেকে একটা ফ্যাট অরিজিন একটা হরমোন, মানে ফ্যাট সমন্বিত বা ফ্যাট থেকে তৈরি হওয়া একটা হরমোন তৈরি হয়, যেটা কর্টেক্স থেকে খরিত হচ্ছে, যেটা রক্তের মধ্যে মিনারেলস বা খনিজ আয়নের ভারসাম্য বজায় রাখে। এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল। যে মিনারেলোকর্টিকয়েড অ্যাকচুয়ালি জোনা গ্লোমেরুলোসা থেকে বেরোয় তার একটা এক্সাম্পল হচ্ছে অ্যালডোস্টেরন। ঠিক সেরকম দেখো জোনা ফ্যাসিকুলাটা আর জোনা রেটিকুলারিস একই টাইপের হরমোন সিক্রেট হয়। এবার জোনা ফ্যাসিকুলাটা যে রিজিয়ানটা রয়েছে সেখান থেকে যেগুলো তৈরি হয় তার মধ্যে দেখো যেটা তৈরি হয় সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। নামটা ভাঙলেই বুঝতে পারছো, গ্লুকোকর্টিক অরিজিন হরমোন, যেটা এই কর্টেক্স রিজিয়ান থেকে সিক্রেট হচ্ছে, যেটা রক্তের মধ্যে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে। অন্যদিকে এখান থেকে দেখা যায় কিছু অ্যান্ড্রোজেন মানে হচ্ছে বলা হয় হরমোন যেটা বলা হয় সে টেস্টোস্টেরন হরমোন, এবং তার সাথে সাথে দেখো তৈরি করছে কে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হরমোন এখান থেকে তৈরি হয়। আর যেটা হয় সেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। এবার দেখো ইস্ট্রোজেন নামটা শুনেই তোমার মনে হবে যে টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন তো অ্যাকচুয়ালি টেস্টিস ওভারি থেকে তৈরি হয়। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে টেস্টিস ওভারি যখন তৈরি হয় তো সেই টেস্টিস ওভারি ডেভেলপমেন্টের জন্য বা টেস্টিস ওভারি তৈরি কিন্তু
টেস্টোস্টেরন ইস্ট্রোজেন প্রয়োজন হয়। এবার যখন টেস্টিস ওভারি তৈরি হয়নি তাহলে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন আসবে কোথা থেকে? অ্যাকচুয়ালি যেটা হয় যে তখন আগে তৈরি হয় কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এবং সেখান থেকে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন তৈরি হয়। সেই টেস্টোস্টেরন ইস্ট্রোজেন অ্যাকচুয়ালি টেস্টিস ওভারি ডেভেলপমেন্টে হেল্প করে। যখন টেস্টিস ওভারি তৈরি হয়ে যায় তখন টেস্টিস এবং ওভারি নিজেদের জন্য, অর্থাৎ সেখানেতে স্পার্ম আর ওভা, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করার জন্য নিজেদের মতো করে তারা টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন তৈরি করে। এইটা হচ্ছে ব্যাপার। এবার দেখো এই জোনা ফ্যাসিকুলাটা যে রিজিয়ানটা রয়েছে, এই যে রিজিয়ানটা, এখানে প্রচুর পরিমাণে তৈরি হয় সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মানে এমন কিছু হরমোন যেটা রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে। এটা ছাড়া সামান্য পরিমাণ তৈরি হয় যেটা টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন, এবং খুব সামান্য মাত্রায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রায় নগণ্য, সেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। ঠিক আছে, এখান থেকে তৈরি হয়। আর অন্যদিকে জোনা রেটিকুলারিস থেকে বেশি মাত্রায় তৈরি হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন, এবং কম মাত্রায় তৈরি হয় গ্লুকোকর্টিকয়েড, আর খুবই কম মাত্রায় তৈরি হয় মিনারেলোকর্টিকয়েড। তার মানে বুঝতেই পারছো যে বাইরের লেয়ারটা শুধু মিনারেলোকর্টিকয়েড তৈরি করে, মাঝের লেয়ারটা মেনলি তৈরি করে গ্লুকোকর্টিকয়েড, আর ভেতরে যে লেয়ারটা থাকে সেটা মেনলি তৈরি করে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন। বোঝা গেল? এইটাই হচ্ছে তিনজনাকার ফাংশনাল ডিফারেন্স। আর দেখা যায় যে এই তিনজনকে স্টিমুলেট করার জন্য এসিটিএইচ হরমোনটা এসে কাজ করে, কিন্তু অ্যাড্রেনাল মেডালাকে ওইভাবে স্টিমুলেশনের দরকার পড়ে না, কারণ যেহেতু এটা নার্ভ সেল দিয়ে তৈরি হয়, সুতরাং একে কিন্তু ওইভাবে আলাদা করে কোনো হরমোনের মাধ্যমে স্টিমুলেট করতে হয় না। অ্যাকচুয়ালি অ্যাড্রেনাল মেডালা থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্যাটেকল বর্গযুক্ত কিছু হরমোন তৈরি হয়। এবার ক্যাটেকল বর্গ সেটা হচ্ছে একটা কমপ্লেক্স অর্গ্যানিক মলিকিউলার স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা নিয়ে আমাদের পড়ার বা আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট মনে রাখলে যে ক্যাটেকল একটা গ্রুপ, যে গ্রুপটা অ্যাকচুয়ালি নিউরো ট্রান্সমিটার বা স্নায়বিক উদ্দীপনা যারা প্রেরণ করে তাদের মধ্যেতে এটা থাকে, এবং সেখান থেকে তৈরি করে অ্যাকচুয়ালি মানে এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, বা অনেক সময় বলা হয় অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন। অর্থাৎ এই যে হরমোনটা, এই হরমোনটাকে বলা হয় সেটা হচ্ছে এমার্জেন্সি হরমোন বা আপৎকালীন হরমোন বলা হয়। যে হঠাৎ করে আমরা কোনো জিনিসে ভয় পেয়ে গেলে এই হরমোনটা কি করে, দেহের মধ্যে সমস্ত কার্যকারিতা, অর্থাৎ আমাদের যে হার্টবিট রেট বেড়ে যাওয়া, ব্রিদিং রেট বেড়ে যাওয়া, এইগুলোকে কন্ট্রোল করে সেটা হচ্ছে এই এপিনেফ্রিন যে হরমোনটা রয়েছে বা অ্যাড্রেনালিন যে হরমোনটা সেটা। আর ডোপামাইন যেটা থাকে এটাও একটা নিউরো ট্রান্সমিটার, এটাও কিন্তু ওই সমস্ত এপিনেফ্রিন, নন এপিনেফ্রিনের কাজের সাথে সহায়তা করে। তার মানে অ্যাকচুয়ালি দেখো বাইরের দিকে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারগুলো থেকে মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড এবং অ্যান্ড্রোজেন ক্ষরণ হচ্ছে, আর কেন্দ্রীয় যে অংশটা রয়েছে সেখান থেকে তৈরি হচ্ছে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ডোপামিন। এইটা আমরা আবার দেখো একটু ডিটেলে পড়বো। তো অ্যাকচুয়ালি অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এই হরমোন দুটোরই আরেক নাম হচ্ছে, অ্যাড্রেনালিনের নাম হচ্ছে এপিনেফ্রিন আর নর অ্যাড্রেনালিনের নাম হচ্ছে নর এপিনেফ্রিন। এই দুটো হরমোন অ্যাকচুয়ালি এদের মধ্যে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিনকে বলা হয় এমার্জেন্সি হরমোন, এটাকে বলা হয় সেটা হচ্ছে আপৎকালীন হরমোন। কারণ কি? কারণ হচ্ছে যে যখনই হঠাৎ করে আমরা ভয় পাই, কোনো একটা জিনিসে হঠাৎ করে ভয় পেলাম, এবার ভয় পাওয়ার সাপেক্ষে যেটা করা যেতে পারে, হয়তো দেখা গেল যে কোনো ক্ষেত্রে কোনো একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা কুকুর তার দিকে তেড়ে এলো, এবার তখনই কী হবে, সঙ্গে সঙ্গে মানুষটা ভয় পাবে। এবার ভয় পাওয়ার পর মুহূর্তে সে যেটা করতে পারে, একটা হচ্ছে সে কোনো একটা ঢিল বা লাঠি কিছু তুলে নিয়ে সে কুকুরটার দিকে আক্রমণ করতে পারে যাতে ও পালিয়ে যায় ভয় পেয়ে। অথবা যেটা করতে পারে যে হঠাৎ করে এরকম কুকুরটা এসে তাকে আক্রমণ করতে আসছে দেখে সে উল্টো দিকে ছুটে পালাতে পারে। তাহলে যখনই এই সিচুয়েশান হয়, এবং এটা কি বলা হয় সেটা হচ্ছে ফাইট অর ফ্লাইট, এবং সেটাই বলা হয় F3 কন্ডিশন, যে 3টে F এখানে বলা হচ্ছে। দেখো এই সিচুয়েশানেতে যেটা হয় যে হঠাৎ করে যখনই ভয় পায় তখনই যে জিনিসগুলো আমাদের দেহের মধ্যে হয়, যে দেখবে হার্টবিট রেট বেড়ে যায়, ব্রিদিং রেট বেড়ে যায়, গায়ের রোমগুলো খাড়া হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে দেখবে সোয়েট গ্ল্যান্ডের সিক্রিশন বেড়ে যায়। আবার অন্যদিকে দেখবে যে সোয়েট গ্ল্যান্ডের সিক্রিশন বাড়লেও
যে অ্যাকচুয়ালি আমাদের যেটা স্যালাইভারি গ্ল্যান্ড তার সিক্রিশন কিন্তু কমে যায়। স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রিশন কমে যাওয়ার জন্য দেখবে গলা শুকিয়ে যায়, আবার দেখবে টিয়ার গ্ল্যান্ডের সিক্রিশন বেড়ে যায়। তো সুতরাং দেখা যায় যে বিভিন্ন জায়গাতে যখনই ভয় পায় তখনই সেখানেতে ওই রকম বিভিন্ন চেঞ্জেসগুলো হয়। তো সেই চেঞ্জেসগুলো আনে যেটা, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন আর এপিনেফ্রিন। এই হরমোনটাই কি করে, এটা অ্যাকচুয়ালি হার্টবিট রেট বাড়াতে বা ব্রিদিং রেট বাড়াতে এইগুলো কাজগুলো করতে সহায়তা করে। সেই জন্যই এটাকে বলে যেটা, যে এমার্জেন্সি কন্ডিশন বা হঠাৎ করে বিপদের সম্মুখীন হলে এই হরমোনটা দেহকে প্রিপেয়ার করে সেই বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য। তো সেই জন্যই এটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন। এবার দেখো এগুলোর পেছনে কারণ আছে, যে যখনই অ্যাকচুয়ালি হঠাৎ করে তুমি ভয় পেলে, তাহলে যে কাজটাই সেটা মারপিট করতে যাওয়াই হোক বা সেখান থেকে পালিয়ে যাওয়াই হোক, তার জন্য তোমার বডিতে প্রচুর শক্তি লাগবে। হার্টবিট রেট বাড়ে এই জন্য যাতে ব্লাড সার্কুলেশন রেটটা বাড়ে, যাতে প্রত্যেকটা সেলের মধ্যে সাফিসিয়েন্ট অক্সিজেন এবং খাবার পায়। ব্রিদিং রেট বাড়ে এই জন্যই যাতে প্রত্যেকটা সেলের মধ্যে সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই দিতে পারে। অন্যদিকে দেখো যে গায়ের যে লোমগুলো থাকে সেগুলো খাড়া হয়ে যায়, তার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি হেয়ার ফলিকেল যেগুলো গায়েতে রয়েছে তার নিচেতে ইরেক্টার পিলি বলে একটা মাসেল থাকে, সেই মাসেলটা কন্ট্র্যাক্ট হয়ে যায়, যার জন্য গায়ের লোমটা খাড়া হয়। কিসের জন্য? কারণ অ্যাকচুয়ালি আমাদের স্কিনের ওপরেতে ওই হেয়ারগুলো থাকার জন্য বডির ওপরেতে একটা অ্যাকচুয়ালি এয়ারের একটা লেয়ার তৈরি করে রাখে, এবং সেই এয়ারের যে লেয়ারটা থাকে সেটা আমাদের বডির বাইরে একটা ইনসুলেটার হিসেবে কাজ করে। এবং ইনসুলেটারটা থাকার জন্য যেটা হয় সেটা হচ্ছে দেহের বাইরে থেকে তাপ চট করে বাইরের দিকে বেরোতে পারে না, কারণ দেহের ভেতরে তাপটা ধরে রাখা খুব দরকার, কারণ বডির ভেতরে এনজাইমগুলো একটু বেশি টেম্পারেচার হলে তারা বেশি অ্যাক্টিভ হয়। তাহলে যে কোনো সময় ভয় পেলে দেখো বডির এনজাইমকে সক্রিয় রাখতে হবে। তো সেই জন্য যাতে তাপ চট করে বেরিয়ে না যায়, সেই জন্য কি হয়, ইরেক্টার পিলি যে মাসেলগুলো সেগুলো কন্ট্র্যাক্ট করলেই অ্যাকচুয়ালি গায়ের রোমগুলো কিছুটা খাড়া হয়ে যায়। তাতে দেখা যায় যে চারপাশের যে এয়ারটা তারা ধরে রাখে সেই এয়ারের লেয়ারটা আরও চওড়া হয়ে যায়, তাহলে আরও ভালো ইনসুলেটর হিসেবে কাজ করে, যার জন্য চট করে বডি টেম্পারেচারটা বাইরে রিলিজ হয় না, বডির ভেতরকার এনজাইমগুলো অ্যাক্টিভেটেড হয়। টিয়ার গ্ল্যান্ডের সিক্রিশন যখন বেড়ে যায় তাহলে চোখের সামনেটা ধুয়ে দেয়, যাতে দেখা যায় যে চোখের সামনেটা অনেক বেশি পরিষ্কার থাকে, ভিশনটা অনেক ক্লিয়ার হয়। ঠিক আছে, এর সাথে সাথে দেখো অ্যাকচুয়ালি অন্যান্য গ্ল্যান্ডের যে সিক্রিশন সেগুলো কিন্তু কমে যায়, এবং অন্যান্য গ্ল্যান্ড বলতে ডাইজেস্টিভ ট্র্যাক্টের গ্ল্যান্ডগুলো, কারণ সেটা তখন লেস ইম্পর্ট্যান্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্টের একটাই গ্ল্যান্ড দেখো, যেমন একটা গ্ল্যান্ড রয়েছে স্যালাইভারি গ্ল্যান্ড, কারণ সেই সময় তো খাবার ডাইজেস্ট করার দরকার নেই, তাহলে সেই সিক্রিশনগুলো স্টপ হওয়ার জন্যই দেবে গলাটা কিন্তু সেই সময় শুকিয়ে যায়। আর যেটা হয় যে সোয়েট গ্ল্যান্ড, স্কিনের মধ্যে সোয়েট গ্ল্যান্ড বা সিবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রিশন বেড়ে যায়, তার জন্য কি হবে, গাটা পিচ্ছিল হয়ে যায়। কেউ চট করে কিন্তু ধরতে গেলে ওই প্রাণীটাকে আর কিন্তু সে ধরতে পারবে না, সে কিন্তু পালিয়ে যাবে। যেমন দেখবে মাছের ক্ষেত্রে জলের মধ্যেতে যখন তুমি মাছকে ধরতে যাবে, দেখবে মাছের গা থেকে যেমন মিউকাস সিক্রেট হয়, সেরকমই সোয়েট বা অ্যাকচুয়ালি সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে অয়েল সিক্রেট হলে তাকে ধরতে গেলে কি হবে, সে পিছলে যাবে। তার জন্য তার এসকেপ করার বা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সে অনেক বেশি সুবিধা পাবে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার। আর একটা জিনিস দেখবে, ভয় পেলে যখন গায়ের রোমটা খাড়া হয়, যেমন বিড়ালের ক্ষেত্রে দেখবে তাকে অনেকটা বড় দেখতে লাগে। তো এই জিনিসগুলোর জন্যই অ্যাকচুয়ালি তাকে কি করে, যে তার বডিটাকে প্রিপেয়ার করে দিচ্ছে অ্যাকচুয়ালি যে ওই সমস্যায় সম্মুখীন করার জন্য। সেই জন্যই দেখো এই অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিনকে বলা হয় যেটা, সেটা হচ্ছে এমার্জেন্সি হরমোন। এবার উল্টো দিকে দেখো নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন, এটা স্বাভাবিকভাবে মনে হয় এটা বোধহয় এর উল্টো কাজ করে, কিন্তু এটা একবারই নয়, এটা ভুল। এখানে কিন্তু নন এপিনেফ্রিন বা নন অ্যাড্রেনালিন নয়, কথাটা হচ্ছে দেখো নর। অ্যাকচুয়ালি নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন এটা যেটা করে, এটা হচ্ছে যে যখন আমি হঠাৎ করে আমার হার্টবিট রেটটা বাড়ে তখন সেখানে কাজ করে হচ্ছে অ্যাড্রেনালিন, কিন্তু যখন স্টেপ ওয়াইজ হার্টবিট রেটটা বাড়ে, ধরো আমি কোনো দিন শুয়ে আছি, রাত্রেবেলা শুয়েছিলাম, এবার ঘুম থেকে যখন উঠবো তখন সবার প্রথম ধরো উঠে বসলাম, তারপর দাঁড়ালাম, তারপর আস্তে আস্তে হাঁটছি, গিয়ে আমি অ্যাকচুয়ালি ব্রাশ করছি, তারপর হয়তো সাইকেল নিয়ে বেরোলাম, সাইক্লিং করছি, আর একটু স্পিডে সাইক্লিং করছি। তাহলে দেখো যখন এইভাবে আস্তে আস্তে আমি অ্যাক্টিভ হচ্ছি, তাহলে ন্যাচারালি কী হচ্ছে, ধীরে 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 দেখো অক্সিজেনের রিকোয়ারমেন্ট বাড়ছে।
তাহলে অটোমেটিক্যালি সেই সময় কিন্তু হার্টবিট রেট যেটা বা ব্রিদিং রেট যেটা সেগুলোও কিন্তু বাড়বে, কিন্তু এখানে যেটা বাড়বে সেটা কিন্তু একবারে নয়, স্টেপ ওয়াইজ অল্প 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 করে বাড়বে। তো সেইটাতে কাজ করে যেটা সেটা হচ্ছে নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। তার মানে স্টেপ ওয়াইজ বা ধাপে ধাপে হার্টবিট রেট বা ব্রিদিং রেট বাড়াতে কাজ করে নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন, আর অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন কাজ করে হঠাৎ করে একবারে চেঞ্জের জন্য। এবার ঠিক এখানেও দেখো একটা ওই ফিডব্যাক মেকানিজমটা এখানেও একটুখানি এক্সপ্লেন করে দিই, তাহলে সুবিধা হবে। দেখবে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস যে গ্ল্যান্ডটা আছে সেখান থেকে দেখা যায় কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বলে একটা হরমোন সিক্রেট করে, যেটা এসে স্টিমুলেট করে অ্যান্টেরিয়ার পিটুইটারিকে। অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে এসিটিএইচ বলে একটা হরমোন সিক্রেট হয়, যেটা এসে কাজ করে কোথায়, সেটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সে। এবং অ্যাড্রেনাল কর্টেক্স থেকে ধরো কর্টিসল বলে একটা হরমোন সিক্রেট হয়। কর্টিসল হচ্ছে একটা গ্লুকোকর্টিকয়েড, যেটা রক্তের মধ্যে গ্লুকোজের লেভেল মেনটেন করে। সেই কর্টিসল যখন আবার বেশি হয়ে যায় তখন এক্সেসিভ কর্টিসল ব্লাডের থ্রু দিয়ে তারা যখন সার্কুলেট হচ্ছে, তাহলে সেখান থেকে স্টিমুলেশন যায় দেখো পিটুইটারি গ্ল্যান্ডে, এবং অন্যদিকে সেটা হাইপোথ্যালামাসে। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক বা যেটাকে বলে নেগেটিভ লুপ। এবং যখনই দেখো যে এক্সেসিভ কর্টিসল হয়ে যায় তখনই এই নেগেটিভ ফিডব্যাকটা তৈরির জন্য অটোমেটিক্যালি দেখো সিআরএইচ বা কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশনটাও স্টপ হয়ে যায়, এবং সেটা স্টপ হওয়ার সাথে সাথেই এসিটিএইচ অ্যাডেনো কর্টিকোট্রপিক হরমোন সিক্রেশনটাও স্টপ হয়ে যায়। তাহলে সেই জন্য দেখো কর্টিসল সিক্রেশনটাও স্টপ হয়ে যাবে। তাহলে গ্রিন কালার যেগুলো এগুলো হচ্ছে পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ লুপ, আর রেড কালার যেটা রয়েছে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক বা নেগেটিভ লুপ। তাহলে এই কনসেপ্টটাই হচ্ছে যেটা সেটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম। দেখো ফিডব্যাক মেকানিজম একটা হরমোনের খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা অনেক গ্ল্যান্ডে কিন্তু ফিডব্যাক মেকানিজম যেটা সেটা কিন্তু দেখায়।